ট্রেনটা চলছে দুরন্ত গতিতে। পায়ের দিক থেকে কম্বলটা আরও খানিকটা টেনে নাক পর্যন্ত চাপা দিয়ে দিল রণজয়। এবারে কলকাতাতেও ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। বাড়ি এসে পাতকুয়ার জলে পরপর কদিন স্নান করেই ঠান্ডা লেগেছে রণজয়ের। কাল রাত থেকেই গাটা কেমন যেন ম্যাচ করছে। নাক কান সর্দিতে একেবারে তালা লেগে রয়েছে। তাই ট্রেনে উঠেই বেশ চাপা দিয়ে শুয়ে পড়েছিল সে। আজ প্রায় 4 বছর হলো চেন্নাইয়ে একটা বেসরকারি সংস্থায় কর্মরত। মাসে একবার অন্তত বাড়ি আসে দিন দুয়েকের জন্য। বাড়ি বলতে তো শুধু মা। বাবা গত হয়েছে তা প্রায় 3 বছর হলো। মাকে বহুবার অনুরোধ করেছিল রণজয় তার সাথে চেন্নাইয়ে আসবার জন্য। রাজি হয়নি। বারবার উত্তরে মা বলেছে শ্বশুরের ভিটে ছেড়ে কোথাও নড়বে না সে। এমন কথা নাকি ভাবাও পাপ। বরং ছেলেকেই বারবার অনুরোধ করেছে ওসব চাকরি ছেড়ে কলকাতায় ফিরে আয়। কিন্তু মাকে কিভাবে বোঝাবে রণজয়? কলকাতায় সে কিভাবে থাকবে? না, কোনোভাবেই নয়। খড়গপুরের কাছে এসে ট্রেনটা থামলো। কিছু প্যাসেঞ্জার উঠছিল। সামনের সিটে এসে মনে হলো কেউ একজন বসলো, কোনো মহিলা। সাথে বাচ্চাও রয়েছে মনে হচ্ছে। ঘ্যান ঘ্যান করে নাকে কাঁদছে অনেকক্ষণ থেকে। কম্বলের মধ্যে থেকে খানিকটা আঁচ করতে পারছিল রণজয়। না বাবা, কিছু হয়নি। এই তো এক্ষুনি ওষুধ দেব তোমাকে, একটু খেয়ে নাও লক্ষ্মী বাবা আমার। গলার আওয়াজটা শুনেই বুকের মধ্যে বিদ্যুৎ খেলে গেল রণজয়ের। এ তো সেই কণ্ঠস্বর, বড় চেনা। মুখ থেকে চাদরটা সরানোর মতন সাহস পাচ্ছিল না যেন। পাছে তার ভাবনা ঠিক হয়, বা যদি আবার ভুল হয়। আরও একবার কানে গেল সেই কণ্ঠস্বর। না, আর কোনো সন্দেহ নেই। মুখের কম্বলটা সরিয়ে দিয়ে এক ঝটকায় উঠে বসল সে। সেই চোখ, সেই মুখ, সেই কপাল, সেই ঠোঁট।